ঐক্যমত্য কমিশনের বৈঠকে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ প্রধান উপদেষ্টার। নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে, আলী রিয়াজের মন্তব্য। অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি বিভেদ বাড়াবে মনে করে বিএনপি। এনসিপি রাজনীতিতে কারো প্রতিপক্ষ নয়, প্রতিযোগী নেতাদের মন্তব্য। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুতে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো মতবিরোধ নেই, সেনা সদরের ব্রিফিং। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয় বিক্ষোভ। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন বলছেন আন্দোলনকারীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণকে নির্বাচনমুখী করতে হবে। কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। শৃঙ্খলা আনতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোটের আয়োজন করতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সভায় সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আলোচনার উদ্বোধন করবেন। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেগুলো রোধ ও মোকাবিলায় করণীয় সম্পর্কেও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সরকার প্রধান বলেন, এত বড় অভ্যুত্থানের পর যে বাংলাদেশ পাওয়া গেছে, এটা যেন আগের সেই বাংলাদেশই রয়ে না যায়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা করা হয়। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফেরাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে সোমবার জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ সংস্কারে প্রায় সব দল একমত, তবে জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে আরও আলোচনার প্রয়োজন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতেও দলগুলো নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন। সংস্কার না নির্বাচন আগে, এই প্রশ্নের উত্তরে অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচনের সাথে সংস্কারের কোনো বিরোধ নেই। নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে। জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কেউ এককভাবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দাবি করলে বিভেদ বাড়বে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ করার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রিপোর্ট মোবাশ্বের আহমদের। সোমবার ডিআরইউ মিলনায়তনের এক অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। অতিথিদের বক্তব্যে উঠে আসে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতন্ত্রের ভূমিকার কথা। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে ভয় পাওয়া খারাপ লক্ষণ। বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তার। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন। কি জন্য? মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে। অত সহজ। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার মাজারে শ্রদ্ধা জানান দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় চলবে বিএনপির লড়াই সংগ্রাম। অন্যদিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনীতিতে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আগামীকাল 27 ও 28 মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ 2 দিনব্যাপী কর্মসূচি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণের সমাবেশ ঘটবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রমের পথে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী। সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলাগুলোর পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছে। সংস্কার কার্যক্রম নিয়ে আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। আর তা না করে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে বাধা দিলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির কার্যক্রম বাড়বে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে নীলফামারীর ডোমারে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে দুপুরে এক পথসভায় জানান, এখান থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। জেলার 6 উপজেলা ও নীলফামারী সদরে লিফলেট বিতরণ পথসভা করেন সার্জিস। জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি সেগুলো মানুষের কাছে তুলে ধরব। আমরা এনসিপির প্রতি আমাদের সমর্থন প্রত্যাশা করব এবং আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে জনগণ কি চায় সেটি শুনে সেই অনুযায়ী এনসিপির আগামী দিনের যে বাংলাদেশের ইশতেহার সেটি আমরা তৈরি করব। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে নিজেদের সম্পৃক্ত করবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয় বলে তারা মনে করে। সেনা সদরের ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো মতবিরোধ নেই, বরং সম্পূরক হিসেবে কাজ করছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না সেনাবাহিনী। আর মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর হাতে তা দমনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। গেল 40 দিনে 241টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত 2000 অপরাধীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয় ব্রিফিংয়ে। পাহাড়ি আত্মস্বীকৃত সন্ত্রাসী দলকে নির্বাচনে যুক্ত করা সমীচীন হবে না, এমন মন্তব্য সেনা সদরের। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর প্রশ্নে সেনাবাহিনীর অবস্থান ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে।
আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক প্রশ্নের জবাবে জানান, সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহল নিয়ে উদ্বেগ রয়েছে তাদের। কুকি চীনের ইউনিফর্ম তৈরির বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। ভারত থেকে পুশিন ঠেকাতে বিজিবি সক্রিয় রয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী পাশে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে নিবর্তনমূলক দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। মঙ্গলবার থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা। এদিকে মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে এতে যোগ দেন শত শত কর্মচারী। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন তারা। আমরা অনুরোধ করছি আইনটা যাতে পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনা করলে একটু সহনশীল হলে আমরা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে আবার আগের মতো সেবা দিতে পারবো। এইখানে রিভিউ করবে, কর্মকর্তারাই রিভিউ করবে, কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে। সবার আতঙ্কের জায়গা এটাই যে আগে তো আমরা শেষ বড় হিসেবে আদালতের কাছে যেতে পারতাম, এখন পারবো না। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায়। এনবিআর তাদের দাবি আদায়ের জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের রুমে লাথি মেরেছে, তালা ভেঙেছে। তাদের জন্য আমরা তাদের অন্যায়ের বোঝা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী বহন করবে না। যে দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকারি সকল কর্মচারীর মধ্যে একটা কালো আইন, সংবিধান স্থগিত রেখে যে আইন করা হয়েছিল, এখন সংবিধান বলবৎ থাকা অবস্থায় কেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতি এই আচরণ করা হবে? তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নেতাদের। আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি এবং সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার রাতে জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে শপথ পড়াতে সরকার বাধ্য, কিন্তু সরকার শেষ দিনেও রাজনৈতিক বা অন্য কোনো কারণে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তারা করতে বাধ্য। এখানে তো ইশরাক হোসেন তো চেয়েছিল, সে সামনে সামনে করেছিল, তারপর ঢাকাবাসী দিনের পর দিন আস্থায় ছিল, লিগাল নোটিশ দিয়েছে, চিঠি দিয়েছে, সর্বশেষ আজকে
রিমাইন্ডার চিঠি দিয়েছে সকালবেলা যে আজকের মধ্যে লাস্ট ডে আজকে শপথ করানোর জন্য। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হতে পারে তারা শপথ দেয়নি, প্রদানে ব্যর্থ হয়েছে। শপথ পড়ানোর জন্য আমরা আদালতে যাব, যেহেতু সরকার পড়ে নেই, এটা তো আমার তো কোনো ফল নেই, হিসাবের তো ফল নেই। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খরচ কমানোর টার্গেট সামনে রেখে ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নতুন বাজেট চলতি বাজেটের তুলনায় খানিকটা ছোট হলেও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। তবে রাজনৈতিক সরকার না হওয়ায় এবার অন্তর্বর্তীকালীন বাজেটে থাকছে না মেগা প্রকল্পের উচ্চাভিলাষী স্বপ্ন পূরণের চাপ। কৃচ্ছতা সাধনের এই বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আগামী ২ জুন ঘোষণা হবে নতুন বাজেটের রূপরেখা। এবার সংসদ অধিবেশন না থাকায় টিভিতে বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। ২০০৭ এবং ৮ সালের পর এ নিয়ে তৃতীয়বার টেলিভিশনে ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট প্রস্তাবনা। অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে বাজেটটা দিচ্ছে। এটি মূলত অর্থনীতি পুনরুদ্ধারের দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেটটি প্রণয়ন হওয়া উচিত। নতুন বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। পদচ্যুত আওয়ামী লীগ সরকারের দেয়া শেষ বাজেটের তুলনায় এই আকার ৭,০০০ কোটি টাকা কম। খরচের এই খতিয়ানের প্রায় ১৬% বা ১,০০,০০ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে ঋণের সুদ পরিশোধের জন্য। আয় কম, তাই সীমিত আয় দিয়েই অর্থনীতির ক্ষত সারাতে চান অর্থ উপদেষ্টা। সরকারি বেতন ভাতা বা কৃষি ভর্তুকিতে কোনো হেরফের না হলেও এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধি নয়, মূল নজর এবার ভোক্তাকে মূল্যস্ফীতির চাপ থেকে দূরে রাখা। উচ্চ মূল্যস্ফীতির যে অব্যাহত অভিঘাত বিগত ২-৩ বছর থেকে সাধারণ ভোক্তাদের উপরে যাচ্ছে, তাতে তার প্রকৃত আয়ে সংকোচন হয়েছে এবং সেটা সামগ্রিকভাবে তার পারিবারিক ব্যয় বা কৃচ্ছতা সাধনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা, জাতীয় প্রবৃদ্ধিতেও কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। তো সেই জায়গাটিতে যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায় সেটা ইতিবাচক দিক। তবে মূল্যস্ফীতিকে কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূচক হবে সরকারি ব্যয় কতটুকু কৃচ্ছতার সাথে করা হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাজেট ঘাটতি ৩.৫% মধ্যে সীমিত রাখতে চান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার টার্গেটও কমছে ২০%। রাজস্ব আয় কম হলেও এবার করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করছেন তিনি। সব মিলিয়ে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার লক্ষ্য সরকারের। আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই খাদে পড়ে গেছে, অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি কিন্তু অত্যন্ত কম প্রবৃদ্ধি হচ্ছে, যার ফলে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমে যাচ্ছে। তারা তো বিভিন্নভাবে এখন অনেকটাই নাবিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হয়েছে। কাজেই এই বাজেটের যদি আমরা সেইভাবে লক্ষ্য করি তাহলে এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত কি? একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, যাতে আমাদের উন্নয়নের চাকাটা বেগবান হতে পারে, ঘুরতে পারে, এবং তার জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের যাতে বিনিয়োগ বাড়তে পারে। জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণার নিয়ম থাকলেও এবার ঈদুল আজহার ছুটি থাকায় ৩ দিন আগেই বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উন্নয়নমূলক কাজের হিসাব শুধু কাগজে কলমে থাকলে হবে না, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি, নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত। এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। তিনি বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেওয়া হতো যা ভুল ও ম্যানিপুলেট করা। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। ভারতীয় বয়ান মোকাবিলায় বাংলাদেশকে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে জিততে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঈদুল আজহা উপলক্ষে আমার দেশ এর
ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিতাড়িত করলেও কিছুদিন ধরে কোনো রাজনৈতিক নেতা আবারও দিল্লির বয়ান নিয়ে বাঙালি মুসলমান ও আলেম ওলামাদের জঙ্গি ও মৌলবাদ তকমা দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কোনোভাবেই আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত হতে দেয়া যাবে না। এজন্য সাংস্কৃতিক লড়াই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তারা ভারতে মৌলবাদ খুঁজে পান না, তারা ভারতে সাম্প্রদায়িকতা খুঁজে পান না, তারা ভারতে জঙ্গিবাদ খুঁজে পান না, কিন্তু তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতা খুঁজে পান, অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা জঙ্গিবাদ খুঁজে পান। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়লাভ করব। এবারের কোরবানির অর্থনীতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষি সাংবাদিক ফোরাম BAJF আয়োজিত দেশীয় পশুতে কোরবানি, পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। প্রান্তিক খামারিরা ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার কোরবানির পরেও পশু উদ্বৃত্ত থাকবে। চামড়া শিল্পের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন উপদেষ্টা। এ সময় বক্তারা বলেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রাণী সম্পদে সাপ্লাই চেইনে নজর দিতে হবে। বলেন, প্রান্তিক খামারির ন্যায্য মূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসে 26 ও 27 মে দুদিন ব্যাপী জাতীয় ECD সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি বিভাগের প্রধান দীপিকা মেহরি শর্মা, বাংলাদেশ ECD নেটওয়ার্কের চেয়ারপারসন ডক্টর মঞ্জুর আহমদ। সম্মেলনে 2013 সালে সরকারের শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি গ্রহণের পরবর্তী অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ECD নেটওয়ার্কের আয়োজনে এই সম্মেলনে অংশগ্রহণ করেন 3 শতাধিক মানুষ, যার মধ্যে ছিলেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী, ECD বিশেষ গবেষক, সংবাদকর্মী, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানে বাংলাদেশ ECD নেটওয়ার্কের প্রাক্তন সহ সভাপতি ও সেভ দ্য চিলড্রেনের প্রাক্তন শিক্ষা উপদেষ্টা M হাবিবুর রহমানকে শিশুর প্রারম্ভিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রিতে সার্ভার সমস্যা, টিকিট কিনতে বিড়ম্বনায় পড়েছেন দর্শকরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের সার্ভার সাইবার আক্রমণের শিকার হলে টিকিট বিক্রি স্থগিত করা হয়। সোমবার রাত 10টা থেকে পুনরায় শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। মানিক মাহমুদের রিপোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচেই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল ইসলামরা। ফুটবল সমর্থকদের মাঝে ম্যাচটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হলো। টিকিট সংগ্রহ করতে বিড়ম্বনায় পড়েন আগ্রহীরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই সার্ভার সাইবার আক্রমণের শিকার হয়, স্থগিত করা হয় টিকিট বিক্রি। ম্যাচের দিন ঘনিয়ে আসলো, গত 2 দিনেও সচল হয়নি ওয়েবসাইটটি। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রিতে ভুল ত্রুটির কথা স্বীকার করেন বাফুফের সভাপতি তাফিদ আউয়াল। জানান, সমস্যা সমাধানে কাজ করছে বাফুফে ও টিকিফাই। সোমবার রাত থেকে আবারও টিকিট বিক্রির কার্যক্রম শুরু করার আশা করছেন তিনি। আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিই। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। ঢাকা স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা 18,300টি আছে। ভিআইপি, ক্লাব হাউস সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির টিকিট টিকিফাই অনলাইনে দেখা যায়। এরই মধ্যে ক্লাব হাউস, গ্যালারি সহ কয়েক হাজার টিকিট সোল্ড আউট। জানা গেছে প্রায় 3000 টিকিট বিক্রি হয়েছে। তবে গুঞ্জন আছে আরও বেশির। সার্ভার ত্রুটির পরও এত টিকিট কিভাবে বিক্রি হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
ঐক্যমত্য কমিশনের বৈঠকে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ প্রধান উপদেষ্টার। নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে, আলী রিয়াজের মন্তব্য। অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি বিভেদ বাড়াবে মনে করে বিএনপি। এনসিপি রাজনীতিতে কারো প্রতিপক্ষ নয়, প্রতিযোগী নেতাদের মন্তব্য। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুতে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো মতবিরোধ নেই, সেনা সদরের ব্রিফিং। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয় বিক্ষোভ। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন বলছেন আন্দোলনকারীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।